মধুপুর নামটা শুনলেই পুরনো দিনের কথা মনে আসে, যখন মানুষ স্বাস্থ্য উদ্ধারের জন্য মধুপুর যাওয়া পছন্দ করতেন। মধুপুর আর গিরিডি তখন বাঙালির অন্যতম প্রধান স্বাস্থ্য নিবাস ছিল। নির্মল বাতাস, বিস্তীর্ণ শালসেগুনের বন, নির্জন পরিবেশ আর আরামের ঠিকানা ছিল এই দুই জায়গা। এখন সময় বদলেছে বটে, তবে মধুপুর আর গিরিডি তার ঐতিহ্য ধরে রেখেছে। তাই তার মহময় প্রকৃতির টানে আর প্রশান্তির খোঁজে আজও মানুষ ছুটে যায় সেখানে। এখানে যাওয়ার জন্য তেমন কোনো প্ল্যান প্রোগ্রামেরও কিন্তু প্রয়োজন পড়ে না। খুব চটজলদি কলকাতা বা পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গা থেকে পৌঁছে যাওয়া যায়। আজকের এই ব্লগে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের মধুপুর ও গিরিডি ভ্রমণের অনন্য অভিজ্ঞতা। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোন কোন দর্শনীয় স্থান দেখবেন এবং ট্যুরের সম্ভাব্য খরচ সবকিছুর বিস্তারিত তথ্য জানাবো আপনাদের। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। বলে রাখি, আমরা আজ আমাদের ট্রিপটা শুরু করব ধানবাদ থেকে। আমরা গতকাল ধানবাদে ছিলাম এবং এখানে সাইট সিইং করেছিলাম। সেই ভিডিওটা অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তবে আমরা আপনাদের এটাও বলে দেব আপনারা কলকাতা থেকে মধুপুর কিভাবে পৌঁছাবেন। আমরা ভিডিও শেষে আপনাদের জন্য 2 রাত 3 দিনের একটা আইটিনারি বানিয়ে দেব, যাতে আপনারা ইজিলি প্ল্যান করতে পারেন এই ট্রিপটা। গুড মর্নিং ফ্রম ধানবাদ। আজকে আমাদের ধানবাদের সেকেন্ড ডে। আমরা একটু পরে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। আজকে আমাদের প্ল্যান হচ্ছে গিরিডির কিছু সাইট সিইং করবো, যেরকম উসরি ফলস দেখবো, খান্ডোলি লেক দেখবো। তাছাড়া বুড়হাই হিল বলে একটা আছে, ওটা কোন জায়গায় এক্স্যাক্টলি পড়ে আমরা জানি না, ওটা দেখার প্ল্যান আছে। নিয়ে একটা ফলস আছে, এরকম 4-5টা জায়গা আমাদের দেখার প্ল্যান আছে, যে গিরিডির কিছু আর মধুপুরের কিছু। নিয়ে লাস্টে রাত্রিবেলা আমরা মধুপুরে গিয়ে থাকবো। এটা আমাদের আজকের প্ল্যান। প্রায় 10টা নাগাদ আমাদের গাড়ি এসে পৌঁছালো আমাদের হোটেলে, আর আমরা তো রেডিই ছিলাম, তাই একটু সময় না নষ্ট করে চট করে বেরিয়ে গেলাম। আমরা প্রথমেই চলে যাব উসরি ফলস। ধানবাদ থেকে উসরি ফলসের ডিস্টেন্স ওই 60 কিলোমিটারের মতন, আর যেতে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। চলুন আপনাদের এবার যেতে যেতে বলে দিই আপনারা কলকাতা থেকে মধুপুরে পৌঁছাবেন কি করে। কলকাতা থেকে মধুপুরে বেস্ট ওয়ে হচ্ছে আসার ট্রেন, আর বেস্ট ট্রেন হলো হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। তাছাড়াও অনেকগুলো ট্রেন আছে, সেগুলো আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা চট করে একবার দেখে নিন। ধানবাদ থেকে বেরিয়ে 60 কিলোমিটার পথ পেরিয়ে চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য উসরি ফলস। আসতে সময় লাগলো 1 ঘন্টা। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে জলপ্রপাতটা, তো চলুন কাছে যাওয়া যাক। উসরি জলপ্রপাত ঝাড়খণ্ডের গিরিডি জেলার এক মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। উসরি নদীর জলপ্রবাহের পাথুরে ভূখণ্ডের উপর দিয়ে প্রবাহিত হয়ে প্রায় 39 ফুট উচ্চতা দিয়ে নিচে পড়ে সৃষ্টি করে 3টি আলাদা আলাদা ধারা। জলপ্রপাতের আশেপাশে ঘন অরণ্য আর সবুজ প্রকৃতি এক নির্জন শান্ত পরিবেশ গড়ে তুলেছে, যা প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে। এটি শুধু জলপ্রপাত দেখার স্থানই নয়, বরং ট্রেকিং প্রেমীদের কাছেও জনপ্রিয়, কারণ এখানে যাওয়ার পথ প্রকৃতির সৌন্দর্যে ভরপুর। পর্যটন দপ্তর দর্শনার্থীদের সুবিধার জন্য বসার জায়গা ও পথঘাটের ব্যবস্থা করেছে, যাতে ভিন্ন ভিন্ন কোণ থেকে জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করা যায়। শহরের কোলাহল থেকে দূরে উসরি জলপ্রপাত প্রকৃতির এক শান্ত আশ্রয়স্থল, যেখানে জলপ্রপাতের কলকল শব্দ আর চারপাশের সবুজ বনভূমির পরিবেশ মনকে প্রশান্তি দেয়। ঝাড়খণ্ডের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ এই জলপ্রপাত, যা একবার দেখলে মুগ্ধ হতে হয়।
এখন আপনারা যে জলটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু রিলেটিভলি অনেকটাই কম। আপনারা যদি বর্ষার সময় আসেন, যেরকম কি ধরুন অগস্ট, সেপ্টেম্বর বা অক্টোবর, নভেম্বরেও এর থেকে বেশি জল পাবেন, কিন্তু আমরা তো এসছি ফেব্রুয়ারিতে, তাই জলটা কিন্তু অনেকটাই কম। তবে জল কম হলেও এই জায়গাটার কিন্তু আলাদাই একটা চাম আছে। ফেব্রুয়ারিতে এসেও কিন্তু আমাদের একটুও খারাপ লাগছে না। হয়তো বর্ষায় এলে আরেকটু বেশি জল পেতাম, কিন্তু জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে আমাদের। উসরি ফলস থেকে বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি খান্ডোলি ড্যাম। উসরি ফলস থেকে খান্ডোলি ড্যাম যেতে আমাদের ওই 1 ঘন্টা মতন সময় লাগবে। তাহলে চলুন ওখানে গিয়ে আবার সোজা আপনাদের সাথে কথা বলবো। চলে এসেছি আমাদের পরের গন্তব্য খান্ডোলি লেক। উসরি থেকে এর দূরত্ব হচ্ছে 22 কিলোমিটার। তো আসতে টাইম লাগলো ওই 50 মিনিট মতো। গিরিডি শহরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো খান্ডোলি ড্যাম। এটি শহর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। খান্ডোলি পাহাড়ের নামে এই জলাধারের নামকরণ করা হয়েছে। মূলত শহরের মানুষের জন্য পানীয় জলের সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করতেই এই ড্যাম নির্মিত হয়েছে। বর্তমানে এটি গিরিডি শহরের 1 লক্ষেরও বেশি মানুষের জন্য নিয়মিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করে। পাহাড়ি অঞ্চলে অবস্থিত হওয়ায় এটি শহরের জল সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই স্থানটি পরিযায়ী পাখিদের জন্য একটি আকর্ষণীয় আশ্রয়স্থল। প্রতি বছর প্রচুর পরিযায়ী পাখি এখানে আসে। হিমালয়ান বেল্ট, উত্তর এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া থেকে হাজার হাজার পাখি দীর্ঘ পথ পাড়ি দিয়ে খান্ডোলি ড্যামে পৌঁছায়। বিশেষত ব্রিডিং সিজনে এই অঞ্চলে পাখিদের আনাগোনা আরও বেড়ে যায়, কারণ এখানে তারা নিরাপদ ও উপযুক্ত পরিবেশে বংশবৃদ্ধি করতে পারে। সাধারণত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পরিযায়ী পাখির আগমন শুরু হয়, কারণ তারা উষ্ণ ও শান্ত আবহাওয়ার খোঁজে এখানে আসে। মার্চ মাসের দিকে তারা আবার ফিরে চলে যায়। এখানে দেখতে পাওয়া যায় সাইবেরিয়ান ডাক, বার হেডেড গুস, সাইবেরিয়ান ক্রেন, ম্যালার্ড সহ আরও অনেক পরিযায়ী পাখি। এছাড়া খরগোশ, গিনিপিগ, ময়ূর, প্যাঁচা সহ কয়েকটি ছোট্ট বন্যপ্রাণীও এখানে দেখতে পাওয়া যায়। পরিযায়ী পাখিদের আগমনের ফলে নভেম্বর মাসে প্রচুর পর্যটক এখানে ভিড় জমান, বিশেষ করে পাখি প্রেমীরা। ফলে খান্ডোলি ড্যাম ধীরে ধীরে এক জনপ্রিয় বার্ড ওয়াচিং স্পট হিসেবে পরিচিত হয়ে উঠেছে। আমাদের বোটিং করার খুব ইচ্ছে ছিল, তাই এখানে এসেছিলাম টিকিট কত করে জিজ্ঞেস করতে। ওনারা বললেন একটা বোটের 590। তো আমাদের সাথে শেয়ার করার কেউ ছিল না, আমরা দুজনেই ছিলাম। আমাদের মনে হলো 590টা অনেকই বেশি, জাস্ট 5 মিনিট মতন ঘোরাচ্ছে, তো আমরা স্কিপ করে গেলাম। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো খান্ডোলি পার্ক। খান্ডোলি ড্যামের ঠিক উল্টো দিকে এই পার্কটা। এখানে আসলে পার্কটা একবার যেতে একদমই ভুলবেন না, বাচ্চারা তো খুবই এনজয় করবে এই পার্কে। আমরাও বেশ অনেকক্ষণ এখানে এই পার্কটায় একটা শেডে বসেছিলাম। আসলে আমরা গেছিলাম 9 তারিখে ফেব্রুয়ারি, গরম খুব ছিল, খুব রোদ ছিল, তাই আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম। গিয়ে এখানে শেডে বসে একটুখানি আমরা নিজেদেরকে চার্জ করে নিয়েছিলাম। আমরা গেছিলাম রবিবারে, তাই খুবই ভিড় ছিল, প্রচুর পিকনিকও হচ্ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন লোক অনেকই হয়েছিল। পার্কে যদিও বেশি লোক ছিল না, কিন্তু ড্যামের আশেপাশে প্রচুর লোক হয়েছিল। এই ছোট্ট পাহাড়টার জন্য এই পার্কটার বিউটিটা আরো বেড়ে গেছে। দেখুন, যাই হোক, আমাদের খুব খিদে পেয়ে গেছে, দুপুরও হয়ে গেছে, 2:30 মতন বাজে। তো আমরা এখন এই লেকের কাছেই একটা রেস্টুরেন্ট আছে, ওটা একটা রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্ট, ওখানেই খেতে যাব। খান্ডোলি লেকের কাছে আমরা এখন লাঞ্চ করতে এসেছি। তো নিয়েছি ফিশ পোলাও আর চিকেন দেহাতি।
চিকেন দেহাতিটা খেতে আউটস্ট্যান্ডিং হয়েছে। এটা কিন্তু মানে একদম 100% রেকমেন্ডেড। এখানে আসলে প্লিজ ট্রাই করবেন, আপনারা রিগ্রেট করবেন না। খান্ডোলি থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন, সেটা হলো বুড়াই হিলস। চলে এসছি এখন বুড়াই হিলসে। তো আসতে সময় লাগলো 40 মিনিট মতো। ডিস্টেন্স হচ্ছে 22 কিলোমিটার। বুড়াই পাহাড় দেওঘর জেলার মধুপুর ব্লকের বুড়াই গ্রামের কাছে অবস্থিত একটি মনোরম প্রাকৃতিক স্থান। খান্ডোলি ড্যাম থেকে 31.6 কিলোমিটার এবং দেওঘর শহর থেকে মাত্র 24.7 কিলোমিটার দূরে হওয়ায় এটি সহজেই পৌঁছানো যায়। বহু বছর আগে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে তৈরি হওয়া এই পাহাড় তার অনন্য গঠনের জন্য বিশেষভাবে পরিচিত। পাহাড়ের মাঝখানে একটি সুন্দর জলাধার রয়েছে, যার চারপাশে সরু রাস্তা গেছে। হ্যাঁ, ঠিক উপরে একটা মন্দির আছে, চলুন ঘুরে আসি। এই পথ ধরে কিছুটা এগিয়ে গেলেই মা বুড়েশ্বরীর মন্দির রয়েছে। আপনাদের বলে রাখি, মা বুড়েশ্বরী হচ্ছে কালী ঠাকুরের একটি রূপ। এখানকার স্থানীয় লোকেরা মা বুড়েশ্বরী মন্দিরকে খুবই জাগ্রত বলে মনে করে। এখানে আপনারা আরেকটা মন্দির দেখতে পারবেন, সেটা হচ্ছে মা তিলেশ্বরীর মন্দির। সেখানেও আমরা যাব। আপনাদের বলে রাখি, প্রতি বছর নভেম্বর মাসে বুড়াই হিলে নেওয়ান মেলা অনুষ্ঠিত হয়, যেখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে। এখন আমরা যাচ্ছি মা তিলেশ্বরী মন্দিরে। এই মন্দিরটা একটা ছোট টিলার উপরে। তো রাস্তাটা আপনারা দেখে নিন। সেখানে বয়স্ক লোকের যেতে একটু অসুবিধা হতে পারে। এই যে আমরা উপরে উঠে এসেছি, সামনেই দেখতে পাচ্ছেন মা তিলেশ্বরী মন্দিরটা। এই জায়গাটা না অসম্ভব সুন্দর। বয়স্কদের একটু অসুবিধা হলেও আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। যদি মোটামুটি ফিটনেস লেভেল থাকে তাহলে আরামসে এখানে উঠতে পারবেন। এরম শুনলাম মা বুড়েশ্বরী আর মা তিলেশ্বরী দুই বোন ছিলেন। একটু কষ্ট করে উপরে ওঠার পরে আপনারা যে ভিউটা দেখতে পাবেন না, সেই ভিউটা কোনোদিন ভুলতে পারবেন না। ভীষণ সুন্দর লাগবে উপরে ওঠার পর। এই জায়গাটা থেকে সানসেটও খুব ভালো দেখা যাবে। বুড়াই হিল থেকে বেরিয়ে এখন আমরা চললাম পাত্রোল কালী মন্দিরের দিকে। এই যে পৌঁছে গেছি আমরা পাত্রোল কালী মন্দির। চলুন ভেতরে যাওয়া যাক। এখন সব মন্দিরের দরজা হয়তো বন্ধ পাবো, তাই বাইরে থেকেই আমাদেরকে সব দেখতে হবে। চলুন আগে পাত্রোল কালী মন্দিরের ব্যাপারে আপনাদের দুই এক কথা বলে রাখি। মধুপুর শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত মা পাত্রোল কালী মন্দির এই অঞ্চলের এক প্রাচীন ও পবিত্র তীর্থস্থান। বলা হয় যে প্রায় 6-7 শতক আগে রাজা দিগ্বিজয় সিং এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মা কালীকে উৎসর্গ করে নির্মিত এই মন্দিরের কাছেই আরও 9টি ছোট মন্দির রয়েছে। প্রতি বছর কার্তিক মাসে এখানে এক বৃহৎ মেলা অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী এসে উপস্থিত হন। আপনারা মধুপুর এলে এই মন্দিরটাকে কিন্তু লিস্টে রাখতে একদমই ভুলবেন না। মন্দিরটির পরিবেশ ভীষণ ভালো। শুধু একটা জিনিসই আমাদের একটু খারাপ লেগেছিল, এখানে পুরোহিতদের ব্যবহার আমাদের অত ভালো লাগেনি। ওনারা দান দেওয়া নিয়ে আমাদেরকে বড্ড বেশি জোরাজোরি করছিলেন। শুনেছি সব লোকেদের সাথেই নাকি ওনারা এরমই করেন, যেটা কিন্তু সত্যি খুব খারাপ। ওখান থেকে বেরিয়ে আমরা একদম মধুপুর স্টেশনের কাছেই চলে এসেছিলাম দেখতে সেন্ট কলম্বাস চার্চ, যেটা মধুপুর টাউনের মধ্যেই। তো ভেতরে প্রেয়ার হচ্ছিল বলে আমরা আর ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকেই দেখে আমরা ফিরে চলে গেছিলাম।
তো সারাদিন সাইট সিইং করে এখন আমরা চলে এসেছি এক রিসোর্টে, যেখানে আমরা রাত্রিবাস করব। তো রিসোর্টটার নাম হচ্ছে স্টোনবেরি রিসোর্ট। তো আপনাদের দেখাচ্ছি। এই রিসোর্টটার নাম আপনারা আগেও শুনে থাকবেন। এটা মধুপুরের ওয়ান অফ দ্য বেস্ট স্টেইং অপশনস। আপনারা চাইলে এই রিসোর্টটাকে মেক মাই ট্রিপের থ্রুও বুক করতে পারেন, অথবা আমরা যেরকম করেছি আমরা ডিরেক্ট কল করে বুক করে নিয়েছিলাম, তো সেটাও করতে পারেন। তো ডিরেক্ট কল করে যদি বুক করতে চান তাহলে কোন নাম্বারে করবেন সেটা আমরা এই জাস্ট স্ক্রিনের নিচে দিয়ে রাখলাম, একবার দেখে নিন। এই রিসোর্টে আমাদের কত কি পড়লো, আমাদের রুমে কত পড়লো সেগুলো আমরা বলে দেব, ভিডিওটা দেখতে থাকুন। আর আজকে যে সাইট সিইং করলাম আমরা পুরোটা গাড়িতে কত পড়লো সেটাও বলে দেব। গাড়িটাও যে আমরা নিয়েছিলাম ওই ড্রাইভারটা কিন্তু এই রিসোর্টেরই ট্রাভেল পার্টনার ছিলেন। রিসোর্টে একটা সুইমিং পুলও আছে। যাই হোক, এবার চলুন চেক ইন ফর্মালিটিসটা করে নেওয়া যাক। এই যে এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। তো এখানে এখন আমরা চেক ইন ফর্মালিটিসগুলো কমপ্লিট করছি, এরপরে রুমে চলে যাব। রিসোর্টে আসার পরে এরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল একটা। চলুন এবার আপনাদের আমাদের রুমটা দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার ছিল 303। দরজা দিয়ে ঢুকতেই বাঁদিকে একটা বড় কাবার্ড ছিল, তাছাড়া তার পাশে একটা মিনি রেফ্রিজারেটর ছিল, তার উপরে ছিল একটা কেটল আর দুটো 1 লিটারের বটল দিয়েছিল, তাছাড়া দুটো কাপ ছিল, দুটো গ্লাস ছিল, তাছাড়া ডেন্টাল কিট দিয়েছিল, চা কফি সব দিয়েছিল। তাছাড়া একটা ভালোই বড় সাইজের টিভি ছিল, একটা টেবিল দেওয়া ছিল, দুটো চেয়ার ছিল, আর রুমটা খুবই সুন্দরভাবে ডেকোরেটেড ছিল, খুব টেস্টফুলি ডেকোরেটেড ছিল। আর দেখতে পাচ্ছেন তিনটে ঘড়ি 3টে আলাদা টাইম জোনের ছিল, একটা নিউ ইয়র্ক, একটা লন্ডন, একটা দিল্লি। এটা বেশ আমার ভালো লেগেছে, অন্য রকম আইডিয়াটা। তাছাড়া একটা খুবই কমফোর্টেবল কিং সাইজের খাট ছিল। খুব সুন্দরভাবে ডেকোরেটেড রুমটা, আর পরিষ্কার পরিচ্ছন্ন। এবার চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা এই যে দেখুন, ঢুকেই ডান দিকে বেসিন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, আর ভালোই বড় আছে ওয়াশরুমটা, বেশ ভালো ওয়াশরুমটাও, আর সব বেসিক জিনিস যা যা দরকার দেওয়া আছে। দেখুন এখন সন্ধ্যা হয়ে গেছে, বাইরে অন্ধকার হয়ে গেছে, রিসোর্টের লাইটগুলো জ্বলে গেছে। এখন রিসোর্টটা কি অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। আর একটা জিনিস এখানে আসার পরে নোটিস করলাম, সব স্টাফদের ব্যবহার খুবই ভালো। এখন 7টা মতন বাজে, তো এখন আমরা এখানে চলে এসেছি এনাদের কমপ্লিমেন্টারি চা আর ঝালমুড়ির মজা নিতে। এটা কমপ্লিমেন্টারি, কিন্তু চাটা তন্দুরি চা ছিল, তন্দুরি চা আর ঝালমুড়িটা সিরিয়াসলি খুব ভালো লাগলো খেয়ে। এখন আমরা একটু স্টেশনের দিকে যাব, আমাদের ওই কিছু মিষ্টি কেনার আছে, মধুপুরের মিষ্টি খুব ফেমাস, তো সেটাই কিনবো, চলুন। এই যে আমরা পৌঁছে গেছি স্টেশনের খুবই কাছে, বর্ধমান সুইটস করে একটা দোকান আছে, খুবই ফেমাস মধুপুরের। এখানে মিষ্টি কিনতে চলে এলাম, আর আমরা জিজ্ঞেস করলাম ওনাদের যেখানে কি ফেমাস। ওনারা বললেন এই যে ছানার মুরগি, আমাদেরকে আবার টেস্ট করতেও দিলেন। তো খেয়ে তো আমরা টোটালি ইমপ্রেস, আর আমরা অলমোস্ট 1 কেজি মতন ছানার মুরগি নিয়ে নিলাম ঘরের জন্য। তাছাড়াও আমি আবার একটু সীতাভোগ এখানে টেস্ট করলাম, আমার দেখে খুব লোভ লাগলো, তো ওটাও টেস্ট করলাম। এনাদের মিষ্টি কিন্তু সত্যি ভালো। আমি যা শুনলাম মধুপুরের মিষ্টি নাকি ওভারঅল সব দোকানেরই খুব ভালো। রিসোর্টে ফিরে আমরা সোজা চলে এলাম এনাদের ইনহাউস রেস্টুরেন্ট বেরি বাইটস করে, রেস্টুরেন্টটার নাম। ওখানে দেখুন রেস্টুরেন্টটা কি সুন্দর সাজানো, অসাধারণ লাগছে কিন্তু আমাদের রেস্টুরেন্টটা, খুবই টেস্টফুলি ডেকোরেটেড আর কি রেস্টুরেন্টটা, বেশ সুন্দর। আমরা অর্ডার করে নিয়েছিলাম একটা গার্লিক নান, একটা জিরা রাইস আর একটা চিকেনের ডিশ। আর মানে খাওয়া নিয়ে কি বলবো, আমি আগেই শুনেছিলাম খাওয়ার কথা, অসাধারণ টেস্ট খাবারের এখানে, মানে আমি খাওয়ার জন্যই বারবার আসতে পারবো, এত ভালো প্রত্যেকটা ডিশের টেস্ট ছিল।
যাই হোক, খাওয়া দাওয়া শেষ, খুব টায়ার্ড হয়ে গেছি, আজকে সারাদিন সাইট সিইং করে আমাদের দিন কেটে গেছে। তো এখন আমরা রুমে গিয়ে শুয়ে পড়ি, কালকে আবার আপনাদের সাথে সকালবেলা দেখা হবে। গুড মর্নিং ফ্রম মধুপুর। আজকে আমরা একটু পরেই মধুপুর থেকে চেক আউট করে বেরিয়ে যাব, আমরা বাড়ি চলে যাবো আজকে। তার আগে আমরা এখন যাব ওনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা আছে ওটার খেতে। তো চলুন ব্রেকফাস্টে কি আছে আপনাদের দেখাই। ব্রেকফাস্টে অনেক কিছু ছিল ম্যাগি, লুচি সবজি, ধোসা, ইডলি, মেদুবড়া, ব্রেড, তারপরে গোলাপ জামুন, চা, কফি, আর প্রত্যেকটা জিনিসেরই টেস্ট বেশ ভালো ছিল। যেগুলো আমরা খেয়েছি, ম্যাগি আমি খাইনি, বাকি ইডলিও খাইনি, বাকি যা খেয়েছি টেস্ট বেশ ভালো ছিল। এইবার চলুন আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করে রাখি। আমরা স্টোনবেরি রিসোর্টে যে থাকলাম, আমাদের রুমে পড়েছে 2800 টাকা করে। আর আপনারা যদি ফেব্রুয়ারির পরে আসেন, মানে মার্চে আসেন, তাহলে হয়তো রেট একটু ডিফারেন্ট হয়ে যাবে, রেট রিভাইজ হবে এখানে। তো আপনারা একবার রিসোর্টে কল করে জেনে নেবেন। আর কালকে আমরা যে সাইট সিইং করেছিলাম, সেই সাইট সিইংয়ের জন্য আমাদের পড়েছিল 4500 টাকা। আমরা ধানবাদ থেকে পুরো স্টার্ট করেছিলাম ট্রিপটা, তাই আমাদের একটু বেশি পড়েছিল। আপনারা যদি মধুপুর থেকে স্টার্ট করেন তাহলে আরেকটু কম পড়বে। এবার বলে দিই আপনারা মধুপুর আসলে ব্যাপারটা কিভাবে প্ল্যান করবেন, পুরো ট্রিপটা কি করে আসবেন সেটা আগেই বলে দিয়েছিলাম। মধুপুর আসলে অ্যাটলিস্ট হাতে 2 রাত 3 দিন রাখবেন, তবেই গিয়ে আপনারা কিন্তু ভালো করে ঘুরতে পারবেন। যেরকম আমরা দেওঘর সাইডটা পুরো মিস করে গেছি, আমাদের হাতে সময় ছিল না। আমরা 2 রাত 3 দিনের জন্য এসেছিলাম, কিন্তু 1 রাত আমরা ধানবাদের জন্য রেখেছিলাম। তো ধানবাদে সাইট সিইং করেছিলাম, ওটাও আপনারা করতে পারেন। ইন দ্যাট কেস আপনারা 3 রাত 4 দিন রাখতে পারেন। 1 রাত পুরো একদিন ধানবাদ করলেন, একদিন মধুপুরের গিরিডির সাইট সিইং করলেন, আর থার্ড ডে আপনারা দেওঘরের সাইট সিইং করে নিলেন। অথবা 2 রাত 3 দিন করলে ধানবাদটা ছেড়ে দিলেন, মধুপুর আর দেওঘরটা করে নিলেন। আশা করি আপনাদেরকে ঠিক করে ব্যাপারটা বোঝাতে পারলাম। তাও যদি আপনাদের মনে কোনো কোয়েশ্চেন্স থাকে, প্লিজ আমাদেরকে জিজ্ঞেস করতে হেজিটেট করবেন না, আমরা নিশ্চয়ই উত্তর দেব। আর এই ভিডিওটা আমরা তাহলে আজকে এখানে শেষ করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।